তো আমাদের জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত সেই জায়গাগুলোতে কিন্তু চীন আমাদেরকে সহযোগিতা করতে পারে। বেশির মাত্রায় চীনের দিকে ঝুঁকে পড়েন তাহলে ইন্ডিয়া নাখোশ হতে পারে, আবার ইন্ডিয়ার দিকে যদি বেশি ঝুঁকে পড়েন চীন নাখোশ হতে পারে, আবার পাকিস্তান। এই যে একটা ডাইনামিজম কাজ করে, এইখানে ব্যালেন্স করাটা তো একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে কিনা। আমরা কারো বিশেষ ঝুঁকবো না, এই মৌলিক ব্যাপারে যদি আমরা একসাথে কাজ করতে পারি সবাই, তাহলে ভারত, চীন, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র সকলের সাথে এই কূটনৈতিক ভারসাম্যটা আমার বজায় রেখে আমাদের সামনে যেতে হবে। বাংলাদেশ চায়না সম্পর্কের গতিপথ এখন কোন দিকে এগুচ্ছে? গত 15-16 বছর একরকম ছিল, এখন কোন দিকে এগুচ্ছে এবং সামনের দিনগুলো কেমন হতে পারে? ভবিষ্যৎ রিলেশনশিপ কেমন হতে পারে? নতুন সরকার আসছে ফেব্রুয়ারিতে। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে চীনের অবস্থানটা খুব মজার এই কারণে যে যে সরকারই আসুক বা যাক, চীনের সাথে সম্পর্কের ব্যাপারে কিন্তু আমার মনে হয় জনগণ পর্যায়ে এবং সরকারি পর্যায়ে সব সরকারের আমলেই বা সব রাজনৈতিক দলের ক্ষেত্রে এক ধরনের আপনি বলতে পারেন কনসেনসাস থাকে। অর্থাৎ চীনকে নিয়ে কেউ খুব বেশি চিন্তিত হয় না, চীনের সাথে সম্পর্ক যেটা আছে স্বাভাবিক সম্পর্ক এটা চালিয়ে যায়। আমার ধারণা এখনকার বাস্তবতায় বাংলাদেশ চীন সম্পর্ক যে জায়গায় থাকা উচিত ছিল সেই জায়গাতেই আছে। এবং আমি বলবো যে যেহেতু সরকার আমাদের সরকারেরই স্থায়িত্বটা কম, সে কারণে হয়তো কিছু কিছু চিন্তা এই সরকারের আমলে হয়েছিল কিছু কিছু নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। সেগুলো হয়তো সময় তারা পাবেন কিনা আমি জানি না, কিন্তু আগামী দিনে চীন মনে রাখবেন আপনি, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে চীনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং বিশেষ করে নতুন অর্থনীতি যেগুলো তৈরি হচ্ছে এবং যেগুলো আমাদের জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত সেই জায়গাগুলোতে কিন্তু চীন আমাদেরকে সহযোগিতা করতে পারে। যেমন ধরুন আমরা এনার্জি সিকিউরিটির কথা বলছি, এখন এনার্জি সিকিউরিটির ক্ষেত্রে আমরা একেবারেই পরনির্ভরশীল হয়ে আছি। সারা এটার ব্যাপারে আমাদের শক্তি অতি দুর্বল, কারণ আমরা শুধুমাত্র যে গ্যাস আছে সেটুকু গ্যাস, এটাই আমাদের একমাত্র ভিত্তি, কিন্তু তার বাইরে থেকে আমাদের প্রচুর আমদানি করতে হয়। এই ক্ষেত্রে আমাদের অর্থনীতি বা এনার্জি সেক্টরকে যদি আপনি রিনিউয়েবল এনার্জির দিকে নিয়ে যেতে চান, যেটা আমাদের পক্ষে সম্ভব, এবং সেটা তাতে করে আমরা পরনির্ভরশীলতাটা কমবে, আমাদের এনার্জির ক্ষেত্রটাতে নিরাপত্তা বাড়বে। এক্ষেত্রে চীন আপনাকে সহায়তা করতে পারে, কারণ চীন সোলার টেকনোলজিতে পৃথিবীর এক নম্বর। তো কাজে এখানে খুব সহজেই চীনের স্বার্থ এখানে জিনিসপত্র বিক্রি করা, আর আমার স্বার্থ হচ্ছে আমার আত্মনির্ভরশীলতাটাকে শক্তিশালী করা। এখানে খুব চমৎকার একটা সাযুজ্য আমরা করতে পারি। তারপর ধরুন এখন পলিউশন একটা বিষয়, আমরা ক্লাইমেট নিয়ে অনেক কথা বলি, ইলেকট্রিক ভেহিকলস এগুলো একটা নতুন জিনিস। নেপালের মতো দেশে আজকাল প্রচুর ইলেকট্রিক ভেহিকলস তারা করছে, বাংলাদেশে এখন কিন্তু এটা ইতিমধ্যে আমরা দেখছি সরকার বিভিন্ন নীতিগত ইনসেন্টিভ দিয়েছে, কিন্তু এটা একটা ব্যাপকভাবে নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা এই পলিউশন কমিয়ে আনবার জন্য বা ক্লাইমেট কমিটমেন্ট যদি যেটাকে বলি সেক্ষেত্রে আমরা করতে পারি। বাংলাদেশে প্রচুর চীনা বিনিয়োগ কিন্তু অপেক্ষাকৃত কম এখন, কাজে বাংলাদেশে ভবিষ্যৎ বাংলাদেশে এই কর্মসংস্থানের জন্য বিভিন্ন ক্ষেত্রে চীনা বিনিয়োগ আমরা আনতে পারি। ইতিমধ্যে কিছু কিছু আসছে, যেটা এসছে সেটা যথেষ্ট বলে মনে করছি না। চীনের ক্ষেত্রে আমরা আপনি যদি বলেন এগুলোকে জিও পলিটিক্স এর বাইরে রেখে যতটা বিলো দ্য রাডার থেকে আমরা যে কাজগুলো আমরা করতে পারি সে কাজগুলো আমরা করা সম্ভব বলে আমি মনে করি। তো কাজে চীনের সাথে সম্ভাবনার একটা অনেক বড় জায়গা সামনে আসছে, এবং আগামী সরকার যদি সেই ধরনের বিষয়টাতে মনোযোগী হয়, আগ্রহী হয়, তাহলে আমার ধারণা একটা নতুন বাংলাদেশের অর্থনীতি করার জন্য যে কথাবার্তা হচ্ছে সেখানে চীন একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। তো নতুন সরকারকে সেই ভারসাম্যপূর্ণ একটা ডিপ্লোমেসি পরিচালনা করতে হবে। আপনি যদি বেশির মাত্রায় চীনের দিকে ঝুঁকে পড়েন তাহলে ইন্ডিয়া নাখোশ হতে পারে, আবার ইন্ডিয়ার দিকে যদি বেশি ঝুঁকে পড়েন চীন নাখোশ হতে পারে, আবার পাকিস্তান। এই যে একটা ডাইনামিজম কাজ করে, এইখানে ব্যালেন্স করাটা তো একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে কিনা। নিশ্চয়ই দাঁড়াবে, এবং সেটা তাহলে নতুন সরকারের পলিসি। একদিকে তো আপনার ইন্ডিয়ার সাথে এখন টেনশন চূড়ান্ত পর্যায়ে আছে, তার স্ট্র্যাটেজিটা বা তার ডিপ্লোমেসিটা কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত? ধন্যবাদ, চমৎকার কোয়েশ্চেন। এটা আরেকটা
এই ধরনের সিচুয়েশনে আমরা শুধু একা নই, পৃথিবীর অনেক দেশই আছে। সিঙ্গাপুরের কথা যদি ধরেন বা আসিয়ান এজ এ হোল, যদি আসিয়ান কোন দিকে যাবে? আসিয়ান কি চীনের সাথে কাজ করবে, যাদের সাথে তাদের সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য হয়, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবে? এই টানাপোড়েন কিন্তু ওখানে আছে। কিন্তু তারা কূটনীতিকে যথাযথ ব্যবহার করে, কথাটা আবার বলছি, কূটনীতিকে যথাযথভাবে ব্যবহার করে তারা এই ভারসাম্যটা বজায় রেখে চলছে কিন্তু সামনে। দেখেন ভিয়েতনাম চীনের সাথে তার প্রধান অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য, আবার নিরাপত্তার ক্ষেত্রে সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি জড়িত, এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার প্রতিদ্বন্দ্বিতা করছে, এর ঠিক মাঝখানে বসে আছে ভিয়েতনাম এটা করছে। তো কাজেই বাংলাদেশ যদি আমরা আমাদের অভ্যন্তরীণ সহমতে থাকি এবং আমরা কারো বিশেষ ঝুঁকবো না, এই মৌলিক ব্যাপারে যদি আমরা একসাথে কাজ করতে পারি সবাই, তাহলে ভারত, চীন, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র সকলের সাথে এই কূটনৈতিক ভারসাম্যটা আমার বজায় রেখে আমাদের সামনে যেতে হবে, এবং এটা অসম্ভব নয় তার দৃষ্টান্ত আমি দিলাম। দক্ষিণ এশিয়া এবং এশিয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক একটা ভূ রাজনীতি অলওয়েজ চলমান, সেইটা সামনের দিনের গতিপথটা কেমন হতে পারে? চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, এটা বোঝাই যায়। দুই স্তরে হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, কিছু কিছু জায়গায় সহযোগিতাও চলবে। ভারতের সাথে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মনে করা ছিল, গত 1 বছর আগে আমরা মনে করেছিলাম যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু এখানে, কিন্তু এখন সাম্প্রতিক কালে ট্রাম্প প্রশাসন এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতের ব্যাপারে তারা বোধহয় দ্বিতীয়বার চিন্তা করছে, অর্থাৎ আগে যে শক্ততা সেটা দেখতে পাচ্ছি না। তারা আমার ধারণা সামরিক খাতে ভারতের সাথে সহযোগিতা, অর্থনৈতিক খাতে সহযোগিতা তারা করবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা টানাপোড়েন তৈরি হয়েছে। এই ক্ষেত্রে ভারত চীন সম্পর্কে একটা উন্নয়নের আমি সম্ভাবনা দেখি, অর্থাৎ এখন গালওয়ান 2020 সালের জুন মাসে গালওয়ানের সংঘাতের পরে চীন এবং ভারতের সম্পর্কে যে অবনয়নটা হয়েছিল, আমার ধারণা সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারত এখন নতুন করে ভাবছে যে তারা চীনের সাথে সম্পর্কটাকে স্বাভাবিক করা যায় কিনা। ইতিমধ্যেই কিন্তু তাদের মধ্যে বিমান চলাচল শুরু করেছে। আমার ধারণা আগামীতে সম্পর্ক যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের এই টানাপোড়েনটা বজায় থাকে, তাহলে চীনের সাথে ভারতের সম্পর্কের একটু উন্নতির লক্ষণ বা নমুনা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য আমি মনে করি ইতিবাচক। তার কারণ হলো ভারত চীন সম্পর্ক যত বেশি সাবলীল হবে, যত বেশি সহযোগিতাপূর্ণ হবে, দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো যারা আছে, বাংলাদেশের মতো দেশ, তাদের জন্য তখন কাজ করার সুবিধা হবে। কারণ তখন এখন যেমন ভারত চায়নার ব্যাপারে এক্সট্রিমলি সেন্সিটিভ, তখন এই সেন্সিটিভিটিটা কমবে। কিন্তু যেহেতু ভারতের একটা আঞ্চলিক দৃষ্টিভঙ্গি আছে, সে ব্যাপারে ভারত স্বস্তি হয়তো নাও বোধ করতে পারে, কিন্তু টলারেবল, তারা টলারেট করবে হয়তো সেটাকে। তো কাজে চীন ভারত সম্পর্কের ইতিবাচক বিবর্তন, সেটা আমার ধারণা আমাদের জন্য একটা ইতিবাচকতা তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে ডাউন দ্য লাইন যদি তা ওইভাবে যায়, ইতিবাচক ভাবে যায়, তাহলে আমরা বিসিএম নিয়ে একটা আলাপ আলোচনা অনেকদিন করেছি। বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মিয়ানমার, বিসিএম ইকোনমিক করিডোর, অর্থাৎ এই 4টা দেশ, ভারত, চীন, মিয়ানমার, বাংলাদেশকে নিয়ে 2013 সাল পর্যন্ত এই প্রজেক্টটা ছিল, একটিভ ছিল, কিন্তু মোদী সরকার ক্ষমতা আসবার পরে বিসিএম তারা অ্যাবান্ডন করে দিয়েছে। এখনকার প্রেক্ষাপটে যদি ভারত চীন সম্পর্কটা আস্তে আস্তে একটু উন্নতির দিকে যায়, তাহলে ভবিষ্যতে বিসিআইএম যেটাকে বলছি, ইকোনমিক করিডোর, এটা পুনরুজ্জীবিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। সেই সম্ভাবনা যদি হয়, বাংলাদেশ অন্যতম দেশ যে আমরা লাভবান হব। সাম্প্রতিককালে বড় ধরনের একটা $157 বিলিয়ন খরচ করে তারা একটা বাঁধ নির্মাণ করছে, বিশ্বের সবচেয়ে বড় বাঁধ যেটা হবে। এখন এটা নিয়ে ভারত চিন্তিত, কারণ তার ব্রহ্মপুত্র নদী, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা ভাটির দেশ হিসাবে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবো, যদিও চীনারা বলছে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু আমরা জানি অভিজ্ঞতা যে বাঁধ তৈরি হলে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকে। বিশেষ করে আমরা যারা ভাটির দেশ, যেখানে সমুদ্রের পানি
ঢুকে পড়ার একটা আশঙ্কা আছে। সেখানে উপরের পানির প্রবাহ কমা মানেই আমার দুই দিক থেকে আমি বিপর্যস্ত। একটা হচ্ছে উপরের পানির প্রবাহ কমে যাবে, আমার কৃষি অর্থনীতি, আমার বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিক থেকে দক্ষিণ দিক থেকে সমুদ্রে পানি ঢুকে পড়ে আমি লবণাক্ততার মধ্যে পড়বার একটা আশঙ্কা থাকবে। তো কাজে এই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে চিন্তার মধ্যে রাখতে হবে, কারণ এগুলো যে কোনো ধরনের নাড়াচাড়া আমাদের জন্য শঙ্কা বা আশঙ্কা তৈরি করতে পারে।